আমি ভিক্টোরিয়ান যুগের একজন বিশিষ্ট কবি এবং প্রখ্যাত কালচারাল ক্রিটিক ম্যাথিউ আর্নল্ডের লেখা ডোভার বিচ কবিতাটির লাইন বাই লাইন এক্সপ্লানেশন করব। এই কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1867 সালে। এই কবিতাটি হলো একটি ড্রামাটিক মনোলগ। ঠিক আছে, ড্রামাটিক মনোলগ বলতে সাধারণত বোঝায় যে উম, যে কবিতাটিতে একজন স্পিকার থাকবে এবং তার একটি সাইলেন্ট অডিয়েন্স থাকবে। সে সমস্ত কিছু তার সাইলেন্ট অডিয়েন্সকে অ্যাড্রেস করেই বলবে। দ্য সি ইজ কাম টুনাইট। সমুদ্রটা খুবই শান্ত, সেখানে কোনো ঝড় ঝঞ্ঝা উথাল পাতাল নেই। দ্য টাইড ইজ ফুল, দ্য মুন লাইজ ফেয়ার আপন দ্য স্ট্রেটস। অর্থাৎ সমুদ্রের জল কানায় কানায় পূর্ণ এবং যে চাঁদের যে উজ্জ্বল দেহটা, তার চাঁদের যে উজ্জ্বল প্রতিবিম্বটা, সেটা স্ট্রেইটস, এখানে স্ট্রেইটস বলতে স্ট্রেইটস অফ ডোভারকে বোঝানো হয়েছে, অর্থাৎ যেটা আমরা ইংলিশ চ্যানেল বলে জানি তার ওপর গিয়ে পড়েছে চাঁদের উজ্জ্বল দেহটা বা চাঁদের উজ্জ্বল প্রতিবিম্বটা। অন দ্য ফ্রেঞ্চ কোস্ট দ্য লাইট গ্লিমস অ্যান্ড ইজ গান। অন দ্য ফ্রেঞ্চ কোস্ট, অর্থাৎ এই ইংলিশ চ্যানেলের অপরদিকে ফ্রেঞ্চ কোস্ট অবস্থিত। সেখানে চাঁদের আলোটা গ্লিমস অর্থাৎ শাইন ব্রাইটলি, অর্থাৎ ফ্রেঞ্চ কোস্টে চাঁদের আলোটা উজ্জ্বলভাবে চকমক করছে, অ্যান্ড ইজ গান, এবং অদূরে গিয়ে সেটা মিলিয়ে যাচ্ছে। দ্য ক্লিপস অফ ইংল্যান্ড স্ট্যান্ড গ্লিমারিং অ্যান্ড ভাস্ট। অর্থাৎ ইংল্যান্ডের যে শৈলমালাগুলো, সেগুলো চাঁদের আলোতে যেন গ্লিমারিং জ্বলজ্বল করছে, এবং এই শৈলমালাগুলো ভাস্ট অর্থাৎ খুবই বড় বড়। অর্থাৎ এক কথায় যে ভাস্ট অ্যান্ড গ্লিমারিং অর্থাৎ অতি বড় বড় ইংল্যান্ডের শৈলমালাগুলো চাঁদের আলোতে চকচক করছে, যেগুলি আউট ইন দ্য ট্রাঙ্কিল বে, অর্থাৎ শান্ত বে মানে উপসাগর, অর্থাৎ শান্ত উপসাগরের পাশে দাঁড়িয়ে আছে। কাম টু দ্য উইন্ডো, সুইট ইন সুইট ইজ দ্য নাইট এয়ার। অর্থাৎ কাম টু দ্য উইন্ডো, জানালার কাছে এসো। এখানে কবি কোনো এক সাইলেন্ট পার্সনকে অ্যাড্রেস করছে। কাম টু দ্য উইন্ডো, অর্থাৎ এখানে সাইলেন্ট যে পার্সন সেটা আর কেউ নয়, কবির সুইটহার্ট। অর্থাৎ কবি তার সুইটহার্টের সঙ্গে ডোভার বিচে হানিমুনের জন্য এসেছিলেন, এবং কবি তার লজের যে জানালা, সেই জানালা দাঁড়িয়ে ডোভারের যে অপরূপ সৌন্দর্য সেটাকে উপভোগ করছিলেন, এবং উপভোগ করার সময় এমন কিছু লক্ষ্য করেন যেটা দেখানোর জন্য সে তার স্ত্রীকে ডাকেন এবং বলেন যে কাম টু দ্য উইন্ডো, জানালার কাছে এসো। সুইট ইজ দ্য নাইট এয়ার, অর্থাৎ রাতের এই সুন্দর বাতাস খুবই কোমল, খুবই মিষ্টি, উপভোগ করো। Only from the long line of spray where the sea meets the moon-blenched land. অর্থাৎ দূরে দেখা যায় যে সমুদ্রের যে ঢেউয়ের ফেনা, সেটা ফ্রেঞ্চ কোস্টের একেবারে তীরের কাছে একটি ফেনার রেখা তৈরি করেছে, যেটা যেন মুন ব্লেঞ্চ অর্থাৎ চাঁদের আলোকিত যে বিচ, চাঁদের আলোকিত যে সমুদ্র সৈকত, তাকে চুম্বন করছে। লিসেন, ইউ হেয়ার দ্য গ্রেটিং roar of pebbles which the waves draw back and fling at their return up the high strand, begin and cease and then begin with tremulous cadence, slow and bring the eternal note of sadness in. অর্থাৎ কবি তার যে প্রিয়তমা ছিলেন তাকে বলেন যে লক্ষ্য করো, ওই যে সমুদ্রে যে ঢেউ, যে নুড়ি পাথরগুলো সমুদ্র সৈকতে অবস্থান করছে, তাকে একবার সমুদ্রে নিয়ে গিয়ে ফেলছে, আবার একবার সমুদ্র থেকে সমুদ্র সৈকতে এনে ফেলছে, যার ফলে নুড়ি পাথরগুলো পরস্পরের সঙ্গে ঘষা খেয়ে
একটি কর্কশ ধ্বনি উৎপন্ন করছে। শোনো ওই কর্কশ ধ্বনি খুবই মনোযোগ সহকারে। অ্যান্ড উইথ ট্রেমুলাস ক্যাডেন্স, অর্থাৎ তাদের যে আসা যাওয়া, সমুদ্র ঢেউয়ের ফলে তাদের যে সমুদ্র থেকে উপকূলে এবং উপকূল থেকে সমুদ্রে আসা যাওয়া, যার ফলে ট্রেমুলাস ক্যাডেন্স অর্থাৎ একটি কম্পমান সুরের, একটি কম্পমান ক্যাডেন্স মিন্স হচ্ছে রিদম, অর্থাৎ একটি কম্পমান সুরের সৃষ্টি হয়েছে, যেটা স্লো, খুবই ধীর গতি সম্পন্ন। অ্যান্ড ব্রিং দ্য ইটার্নাল নোট অফ স্যাডনেস ইন, যেটা, যে কম্পমান সুরটা কবির কাছে মনে হচ্ছে যে একটি চিরন্তন দুঃখকে, অর্থাৎ দুঃখের বার্তা বহন করে আনছে। ইটার্নাল নোট অফ স্যাডনেস ইন বলতে ইটার্নাল নোট অর্থাৎ চিরন্তন একটি সুর অফ স্যাডনেস অর্থাৎ দুঃখের, এখানে দুঃখের বলতে মনুষ্য জাতির যে মিজরি, মনুষ্য জাতির যে দুর্দশা, সেই দুর্দশার কথা এখানে বলেছেন, এবং সেই দুর্দশার যে একটি চিরন্তন যে একটি আওয়াজ, একটি ক্ষীণ আওয়াজ, সেই আওয়াজকে নিয়ে আসছে ওই কর্কশ ধ্বনি, যার মধ্যে কবি শুনতে পান সেটা। সোফোক্লিস লং এগো হার্ড ইট অন দ্য ইজিয়ান, অর্থাৎ সোফোক্লিস আমরা জানি সবাই দ্য গ্রেট গ্রিক ট্র্যাজেডিয়ান, একজন মহান গ্রিক দেশীয় বিয়োগান্তক নাট্যকার সোফোক্লিস, যিনি লিখেছেন ইডিপাস রেক্স। সেই সোফোক্লিস লং এগো অর্থাৎ বহু বহু বছর আগে হার্ড ইট, ইট মিনস এখানে বোঝানো হয়েছে যে সেই ইটার্নাল নোট অফ স্যাডনেস, সেই চিরন্তন দুঃখের যে একটা ক্ষীণ সুর, সেই সুরটাও তিনি হার্ট করেছেন অর্থাৎ শুনতে পেয়েছিলেন। কোথায় না, অন দ্য ইজিয়ান, অর্থাৎ ইজিয়ান নামক একটি সমুদ্রে, সেই সমুদ্রটা গ্রিসে অবস্থিত। অ্যান্ড ইট ব্রট, এবং সেই বিয়োগান্তক নাটক যেটা এনেছিল ইন্টু হিজ মাইন্ড, তার মনের মধ্যে দ্য টার্বিড এব অ্যান্ড ফ্লো অফ হিউম্যান মিজরি, অর্থাৎ মানুষের যে চির দুঃখ দুর্দশা, তার যে একটি প্রবাহ, তার যে একটি উথাল পাথাল তার মধ্যে, তার মনের মধ্যে এনেছিল, এবং যার জন্যই তিনি লিখতে পেরেছিলেন হয়তো ইডিপাস রেক্স সেই বিখ্যাত বিয়োগান্তক নাটক, ট্র্যাজিক ড্রামা। We find also in the sound a thought, hearing it by this distant northern sea. We means এখানে দে বলতে কবি এবং তার প্রিয়তমা, অর্থাৎ এই দুজনেও শুনতে পেয়েছিল সেই বিয়োগান্তক সুর। কোথায় না, বাই দিস ডিস্ট্যান্ট নর্দার্ন সি, অর্থাৎ এই ইজিয়ান সি এর একেবারে উত্তরে অবস্থিত ইংলিশ চ্যানেলের সমুদ্র উপকূলবর্তীতে এই বিয়োগান্তক সুরটা শুনতে পেয়েছিল। তারপরে কি বলেছে, দ্য সি অফ ফেথ ওয়াজ ওয়ান্স টু অ্যাট দ্য ফুল অ্যান্ড রাউন্ড আর্থ শোর, অর্থাৎ দ্য সি অফ ফেথ, এখানে কবি মেটাফোর ব্যবহার করেছেন, অর্থাৎ বিশ্বাসের সমুদ্র, যে কোনো এক সময় হয়তো বিশ্বাসের সমুদ্র, আর্থ শোর অর্থাৎ দ্য শোর অফ হিউম্যানিটি, অর্থাৎ মনুষ্য জাতিকে আগলে রেখেছিল, অর্থাৎ মনুষ্য জাতিকে চারিদিকে ঘিরে রেখেছিল। কিসের মতো না, লে লাইক দ্য ফোল্ডস অফ আ ব্রাইট গার্ডেল ফাল্ট, যেমনটা ঠিক একটা কোমরকে রক্ষা করে, ঠিক তেমনি মনুষ্য জাতিকে রক্ষা করেছিল দ্য সি অফ ফেথ, এই বিশ্বাসের সমুদ্র। অর্থাৎ বিশ্বাসের সমুদ্র বলতে বোঝানো হয়েছে যে তখনকার যুগে মানুষের মধ্যে বিশ্বাস ছিল, যা মানুষকে সমস্ত রকমের দুঃখ দুর্দশা এবং সমস্ত রকমের বিয়োগান্তক যে সমস্ত কার্যাবলী তার থেকে দূরে রাখত, অর্থাৎ তাকে রক্ষা করত, সেই সমস্ত দুঃখ দুর্দশা তাকে যেন স্পর্শ করতে না পারে। বাট নাও আই অনলি হিয়ার ইটস মেলানকোলি, long withdrawing roar, retreating to the breath
of the night wind down the vast edges, drearer and naked shingles of the world. কিন্তু কবি এখন সেটাকে দেখতে পাচ্ছেন বা সেটাকে শুনতে পাচ্ছেন যে সেখানে বিশ্বাসী সমুদ্রের যে একটা সুন্দর একটা গর্জন ছিল, সেই গর্জনটা আর নেই। যে বিশ্বাস ভরা যে গর্জন, সেই গর্জনটা আর নেই। সেখানে শুধু মেলানকোলি, অর্থাৎ সেখানে শুধু হইচই হইচইয়ের শুধু গর্জন শুনতে পান। লং উইথড্রয়িং রোয়ার রিট্রিটিং টু দ্য ব্রিথ অফ দ্য নাইট উইন্ড, অর্থাৎ রিট্রিটিং অর্থাৎ সেই বিশ্বাসের সমুদ্রের যে জল, সমুদ্রের যে ঢেউ, সেটা যেন উপকূল থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। এবং দূরে সরে যাওয়ার জন্য কি না, সমুদ্রের উপকূলে একটা নগ্ন শিঙ্গেলস অর্থাৎ পেবলস রেখে যায়। অর্থাৎ সাধারণত আমরা যখন দেখি সমুদ্রের উপকূলে, যখন সমুদ্রের জল, জোয়ারের জল কানায় কানায় পূর্ণ থাকে, তার নিচে যে সমস্ত নুড়ি পাথরগুলো থাকে সেগুলো আমরা সমুদ্রের জলের জন্য দেখতে পাই না। কিন্তু সমুদ্রের জল যখন সরে যায় তখন তার ওপর থেকে সমুদ্রের জল যখন সরে যায় তখন নুড়ি পাথর, যে নিচে থাকা যে নুড়ি পাথরগুলো, সেগুলো দেখা যায়। কবি এটার কথাই বলেছেন, সেই বিশ্বাসের সমুদ্র ধীরে ধীরে সরে যাওয়ার কারণে নিচের যে নুড়ি পাথরগুলো সেগুলো ধীরে ধীরে প্রকাশিত হতে লাগলো। ফলে সেই সমস্ত নুড়ি পাথরের গায়ে যে একটা জলের আস্তরণ ছিল, সেই জলের আস্তরণ বলতে এখানে ন্যাকেড যেহেতু বলেছে, সেহেতু জলের যে পোশাকটা ছিল সেই পোশাকটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেছে। ফলে ধীরে ধীরে চলে গেছে পোশাকটা, যার ফলে শিঙ্গলস অর্থাৎ পেবেলসগুলো অর্থাৎ নুড়ি পাথরগুলো নগ্নতে পরিণত হয়েছে। আ লাভ লেট আস বি ট্রু, এখানে কবি তার যে প্রিয়তমা তাকে উদ্দেশ্য করে বলছে যে আ লাভ লেট আস বি ট্রু, বলছে কি আমাদের পরস্পর ট্রু টু ওয়ান অ্যানাদার, অর্থাৎ আ লাভ লেট আস বি ট্রু টু ওয়ান অ্যানাদার, অর্থাৎ হে ভালোবাসা, আমাদের যে ভালোবাসা, অর্থাৎ কবি বলেছেন যে আমাদেরকে পরস্পরকে বিশ্বাস করতে হবে, পরস্পরের প্রতি যে সত্যানুরাগ সেটা জাগাতে হবে। ফর দ্য ওয়ার্ল্ড হুইচ সিমস, অর্থাৎ এই বাস্তব পৃথিবীর জন্য, হুইচ সিমস যেটাকে মনে হচ্ছে টু লাই বিফোর আস লাইক আ ল্যান্ড অফ ড্রিমস, সো ভেরিয়াস, সো বিউটিফুল, সো নিউ, অর্থাৎ যে এখন যে পৃথিবী আমাদের সামনে আছে সেটা যেন মনে হচ্ছে একটা স্বপ্নের একটা পৃথিবী। অর্থাৎ এখানে কবি সাধারণত বলতে চেয়েছেন যে তারা যে পৃথিবীতে আগে বাস করতো সেটা খুবই সো ভেরিয়াস, সো বিউটিফুল, সো নিউ, অর্থাৎ সেটা খুবই রং বেরঙের ছিল, সেখানে সৌন্দর্যতা ছিল এবং তার নতুনত্ব ছিল। কিন্তু এখন হ্যাথ রিয়েলি নেদার জয় নর লাভ নর লাইট নর স্যাটিটিউড নর পিস নর হেল্প ফর পেইন, কিন্তু এখন বর্তমানে যে পৃথিবীটা তারা দেখছে, সেই পৃথিবীতে যেখানে হ্যাথ রিয়েলি নেদার জয়, সেখানে না আছে কোনো আনন্দ, নর লাভ না আছে কোনো ভালোবাসা, নর লাইট না আছে কোনো আলোকিত বা আলোকময় কোনো শয্যা, নর স্যাটিটিউড না আছে কোনো নিশ্চয়তা, নর পিস না আছে কোনো শান্তি, নর হেল্প ফর পেইন না আছে কোনো বেদনা, দুঃখ, যন্ত্রণার জন্য কোনো সাহায্যের হাত। অর্থাৎ এখনকার যে পৃথিবী, সেই পৃথিবীটা সম্পূর্ণ স্বার্থপর পৃথিবীতে পরিণত হয়েছে। অর্থাৎ আগে যে পৃথিবী ছিল সেই পৃথিবীটা যেন কবিদের কাছে ল্যান্ড অফ ড্রিমস, স্বপ্নের পৃথিবী মনে হচ্ছিল এখনকার দৃষ্টিভঙ্গিতে দেখলে, কবিদের তাই মনে হচ্ছে। And we are here as on a darkling plain, swept with confused alarms of struggle and flight, where ignorant armies clash by night. কিন্তু এখন আমরা অর্থাৎ আমাদের এই মনুষ্য জাতিরা তারা যেন মনে হয় একটি অন্ধকার জায়গায় বা একটি অন্ধকার রণক্ষেত্রে তারা যুদ্ধ করছে, যেখানে
যে যুদ্ধের যে অ্যালার্মস অর্থাৎ যুদ্ধের যে ধ্বনি, সেই ধ্বনি সেখানে বাজছে এবং তারা পরস্পরের সঙ্গে লড়াই করছে, এটা না জেনে যে কে তাদের বন্ধু, কে তাদেরই বা শত্রু, এটা না জেনে তারা লড়াই করছে, যেটা এনেছিল তাদের কি না আটার ডাউনফল, যেটা তাদের কি ঘটাবে না চরম সর্বনাশ। অর্থাৎ কোনটা চরম সর্বনাশ ঘটাবে না তাদের যে এই যে অজানা কে তাদের বন্ধু, কেই বা তাদের শত্রু, এই যে তারা যে না জেনে যে লড়াই করছে, এই যে না জেনে লড়াই করছে, এই লড়াইটা তাদেরকে চরম সর্বনাশ ঘটাবে। ঠিক আছে, এবার আমরা পুরো কবিতার পুরো সাম আপে নজর দেব। কী আছে, ইংলিশ সামারি অফ ডোভার বিচ, এটা তোমরা স্ক্রিনশট নিও বা তোমরা এক্সপ্লেনেশনের ক্ষেত্রেও কাজে লাগাতে পারবে। The poet and his beloved have come on a honeymoon trip to Dover Beach. কবি এবং তার প্রিয়তমা দুজনে ডোভার বিচে এসেছিল বা ডোভার সমুদ্র সৈকতে এসেছিল কিসের জন্য না একটি হানিমুন ট্রিপের জন্য। ওয়্যার যেখানে দে অবজার্ভ দ্য ইংলিশ চ্যানেল, যেখানে তারা ইংলিশ চ্যানেল অর্থাৎ ওই স্ট্রেইটস অফ ডোভার, তারা স্ট্রেইটস অফ ডোভার বা ইংলিশ চ্যানেলকে পর্যবেক্ষণ করেছিল ফ্রম লজ, তারা যে লজে ছিল সেই লজ থেকে। ওয়েন দ্য সি ওয়েন দ্য সি ইজ কমপ্লিটলি কাম, অর্থাৎ যেখানে, এখানে SEA হবে, দ্য সি ইজ কমপ্লিটলি কাম অ্যান্ড অ্যাট ফুল টাইড, যে সমুদ্রটা ছিল খুবই শান্ত এবং সম্পূর্ণ কি জোয়ারের জলে পূর্ণ। দ্য মুন শাইনস বিউটিফুলি অন ইট, অর্থাৎ চাঁদের যে প্রতিবিম্ব সেটা খুব সুন্দরভাবে তার ওপর এসে পড়েছে। অন দ্য আদার সাইড অফ ইংলিশ চ্যানেল ইজ ফ্রান্স, ইংলিশ চ্যানেলের যে অপর দিকে ফ্রান্স অবস্থিত। অন দ্য কোস্ট অফ ইট, অর্থাৎ এর উপকূলে দ্য মুন শাইনস ভেরি বিউটিফুলি, চাঁদ খুবই সুন্দরভাবে কিরণ দিচ্ছিল এবং চাঁদের আলো বালুচরগুলোকে আরও ঝিকিমিকি বা জ্বলজ্বল করে তুলেছিল। অ্যান্ড ভাস্ট ট্রাঙ্কিল ক্লিপস অফ ইংল্যান্ড, এবং ইংল্যান্ডের যে শান্ত বিশালাকায় শৈলমালাগুলি ছিল, স্ট্যান্ড গ্লিমারিং অন দ্য বে, অর্থাৎ সেগুলি উপসাগরের পাশে না স্ট্যান্ড দাঁড়িয়েছিল, গ্লিমারিং চকচক যেন জল করছিল চাঁদের আলোতে। দ্য পোয়েট বিটস ইট সুইট হার্ট the poet beats its sweetheart, come to the window and enjoy the beautiful pleasant night air. ইতিমধ্যে কবি তার প্রিয়তমাকে ডাকেন এবং বাইরের যে সুন্দর মনোরম পরিবেশ, যে সুন্দর স্নিগ্ধ শীতল বাতাস, সেই বাতাসকে তিনি উপভোগ করতে বলেন তাকে। অ্যান্ড হি অলসো আস্কড হার টু টেক নোট ভেরি কেয়ারফুলি অফ দ্য পেবলস, তিনি সেই পেবলদের যে একটা ধ্বনি, সেই ধ্বনি যে পেবলস তাদের যে পরস্পরের ঘর্ষণ লাগার ফলে যে ধ্বনিটা উৎপন্ন হচ্ছিল, সেই ধ্বনিটাকে খুবই যত্ন সহকারে শুনতে বলেন তাকে। দ্যাট আর বলতে সেই নুড়ি পাথরগুলো, অল্টারনেটলি অ্যান্ড চিজলেসলি মানে কোনো বিরাম ছাড়াই, অ্যান্ড অল্টারনেটলি অর্থাৎ ক্রমাগত পরিবর্তিত হচ্ছিল, অ্যান্ড চিজলেসলি অর্থাৎ বিরাম ছাড়াই, বিং ক্যারিড অ্যাওয়ে অর্থাৎ অল্টারনেটলি অর্থাৎ কোনো রকম পরিবর্তন না ঘটেই বা অবিরাম, বিং ক্যারিড অ্যাওয়ে অ্যান্ড ফ্ল্যাং ব্যাক ফ্রম অ্যান্ড টু দ্য শোর, অর্থাৎ সেই সমুদ্রের যে ঢেউ, সেই ঢেউয়ের দ্বারা সমুদ্রের উপকূলে এবং সমুদ্রে আশ্রে পড়ছিল। A tremulous cadence is being created there, in which the poet and his lady love heard the eternal note of sadness, এবং যার ফলে অর্থাৎ এই নুড়ি পাথরগুলি পরস্পরের সঙ্গে সংঘর্ষ লেগে যে কর্কশ ধ্বনি উৎপন্ন করছিল, একটা কম্পমান ধ্বনি উৎপন্ন করছিল, যার মধ্যে কবি এবং তার প্রিয়তমা মানুষের যে চিরন্তন যে দুঃখ, সেই দুঃখের একটি কর্কশ ধ্বনি বা চিরন্তন ধ্বনি তারা শুনতে পাচ্ছিল, চিরন্তন কর্কশ ধ্বনি তারা শুনতে পাচ্ছিল সেই নুড়ি পাথরদের পরস্পরের সঙ্গে ঘষা খেয়ে উৎপন্ন হওয়া কর্কশ ধ্বনির মধ্যে।
Long, long ago, the Greek tragedian Sophocles also heard this note in the waves of the Aegean Sea. অর্থাৎ অনেক অনেক বছর আগে গ্রিক দেশীয় একজন বিখ্যাত বিয়োগান্তক নাট্যকার সোফোক্লেস অলসো হার্ড দিস নোট ইন দ্য ওয়েভস অফ দ্য ইজিয়ান সি। এই যে বিয়োগান্তক একটা সুর, এই সুরটা তিনি শুনেছিলেন কোথায়? না ইজিয়ান সি, অর্থাৎ ইজিয়ান সি এর যেটা গ্রীসে অবস্থিত, তার যে ঢেউ, সেই ঢেউয়ের মধ্যে এই বিয়োগান্তক শব্দ বা বিয়োগান্তক সুরটা তিনি শুনতে পেয়েছিলেন। কে? না গ্রিক ট্র্যাজেডিয়ান সোফোক্লেস। It reminded him the turbid ebb and flow of human misery. এটা তাকে মানুষের সেই দুঃখ দুর্দশার কথা স্মরণ করিয়ে দেয়। The poet and his beloved also heard this note in the far away north of Aegean Sea on the English Channel. কবি এবং তার প্রিয়তমাও সেই একই বিয়োগান্তক সুর শুনেছিলেন কোথায়? না ইজিয়ান সি এর একেবারে উত্তর দিকে অবস্থিত ইংলিশ চ্যানেলের ঢেউয়ে শুনতে পেয়েছিলেন। There was a time when faith like a sea at full tide would lap, enclose and protect the shore of humanity. কোনো এক সময় বিশ্বাসের সমুদ্র, যেটা মনুষ্যত্বের যে উপকূল, সেই উপকূলকে এমনভাবে জড়িয়েছিল যাতে কোনো রকম আঘাত তাতে না লাগে। কিন্তু নাও দ্য পোয়েট ক্যান অনলি সি, কিন্তু কবি এখন শুধুমাত্র দেখেন সেখানে দেয়ার দ্য সি অফ ফেইথ ইজ রিট্রিটিং, লিভিং দ্য শোর অফ হিউম্যানিটি অ্যান্ড ফর দ্যাট রিজন নাও দ্য শোর ফুল অফ ন্যাকেড পেবলস। অর্থাৎ সেই বিশ্বাসের সমুদ্রের ঢেউ ধীরে ধীরে যেন তলিয়ে যাচ্ছে, ধীরে ধীরে যেন সমুদ্রের যে জল, সেই জলটা যেন উপকূল থেকে ধীরে ধীরে চলে যাচ্ছে, এবং যার স্বরূপ সমুদ্রের তীরবর্তী এলাকায় একটা তীরবর্তী এলাকা নগ্ন নুড়ি পাথরে ভর্তি হয়ে গেছে। অর্থাৎ সেখানে শুধু নগ্ন নুড়ি পাথরই আছে, সমুদ্রে অর্থাৎ বিশ্বাসের সমুদ্রে যে জল, সেই জলটুকু সেখানে নেই। দ্য পোয়েট অ্যাড্রেসড হিজ বিলাভেড দ্যাট they should be true to one another. The world appears in front of them is like land of dream, which was full of colors, full of smells and full of rhythms, but now there are sign of love, peace, certitude or help for pain. The world is like a battlefield where men like two armies are fighting with each other in the darkness of night, bringing about their own downfall. অর্থাৎ এখন কবি তার প্রিয়তমাকে অ্যাড্রেস করে বললেন যে তাদেরকে পরস্পরের সঙ্গে সত্য অনুরাগী হতে হবে, এবং এখন যে পৃথিবীটা তাদের সামনে আবির্ভূত হয়েছে, সেখানে না আছে কোনো ভালোবাসা, না আছে কোনো বিশ্বাস, না আছে কোনো নিশ্চয়তা, না আছে কোনো যন্ত্রণার জন্য সাহায্যের হাত। অর্থাৎ এই যুগে বা এই বাস্তববাদী পৃথিবীতে মানুষগুলো একটি অন্ধকার রণক্ষেত্রে তারা যুদ্ধরত। তারা নিজেরাও জানে না যে কে তাদের বন্ধু, কে তাদের শত্রু। তারা শুধুমাত্র পরস্পরের সঙ্গে লড়েই যাচ্ছে, যেটা তাদেরকে একসময় চরম সর্বনাশকে ডেকে আনবে। অর্থাৎ তাদের জন্য একসময় চরম সর্বনাশকে ডেকে আনবে, এবার তাদের জন্য একসময় চরম সর্বনাশ অপেক্ষা করছে।